ওকে, তাহলে হচ্ছে আমরা রেকর্ডিং শুরু করলাম। আর এটা হচ্ছে টেস্ট। হ্যাঁ, টেস্টটা হচ্ছে আমাদের যে হ্যান্ড নোটটা আছে, হ্যান্ড নোটের শেষের দিকে পেজে, যেহেতু তোমরা ফটোকপি করছো, এটা ঢেকে যাবে শুরুতে ইনসিডেন্স লেখা 1 into 4000 লাইভ বার্থ, মানে এখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, আর শুরুতে খুশির খবর হচ্ছে টেফ, সিড মানে ডায়াফ্রাম, কনজেনিটাল ডায়াফ্রামটিক হার্নিয়া, এসব জিনিস এখন আসলে আসে না। বিকজ এগুলো আমরা এগুলো খুব ফেস করি, মানে যে মানে খুবই কম। আমরা তো না, আমাদের স্যাররাও হয়তো একটা দুটো ফেস করছে। তো কোয়েশ্চেন গুলো মোটামুটি এখন যেটা একটু ট্রেন্ড, একটু একটু ফলো করলে দেখবা যে একটু জীবনমুখী কোয়েশ্চেন, মানে আমরা যেগুলো ডে টু ডে লাইফে ফেস করতেছি বা সারা যেগুলো নিয়ে ওটিতে প্রবলেম পড়ে, ওগুলো থেকে আসলে কোয়েশ্চেন গুলো হয়। তারপর যদি সাবধানে মাইন্ড নাই, যদি চলে আসে, তাহলে তো মাথা থাবড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না, যদি ইনকেস আমরা না পড়ি। আচ্ছা, তো টেপ জিনিসটা কি? ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তাহলে এই যে কানেকশন তৈরি হয়েছে, এটা আমরা বেশ মানে বাচ্চা পেটে থাকা অবস্থাতে এটা ডায়াগনোসিস করা সম্ভব। আচ্ছা, তাহলে অ্যান্টিনাটাল আলট্রাসোনোগ্রাফি তে যদি কখনো হচ্ছে আমরা দেখি যে অ্যাবসেন্স অফ ফ্লুইড ফিল স্টমাক, হ্যাঁ, সেটা হচ্ছে দেখা সম্ভব। আর নিউনেটাল পিরিয়ড আমরা বুঝবো কি? নিউনেটাল পিরিয়ডে যেহেতু ট্রাকিও ইসোফেগাসের মধ্যে একটা যোগাযোগ আছে, তার মানে কি? তার মানে সে যখন দেখা যাচ্ছে সে ব্রিদিং অ্যাটেম্প নিচ্ছে, তখনই তার পেট ফুলে যাচ্ছে। আবার যখন ফিডিং অ্যাটেম্প খাইতে যাচ্ছে, তখন তার চোকিং হচ্ছে, কাফিং হচ্ছে, সায়ানোসিস হচ্ছে, এবং কোপিয়াস ড্রুলিং। কারণ কি? ওই যে ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে যোগাযোগ যোগাযোগ যখন থাকতেছে, তখন শ্বাস নিতে গেলেই মানে বাতাস বাতাস যদি আমার ইসোফেগাসে যায়, এটা আসলে শুধু পেটটা ফুলাবে। কিন্তু খাবার যদি ট্রাকিয়াতে চলে আসে, তখন কিন্তু এটা ব্লকেজ করবে, মানে ইটস আ ফরেন বডি। তাহলে তখন ওই প্রবলেম গুলোর জন্য আসবে। এবং একটা টেস্ট যখন থাকবে, যেহেতু এটা কনজেনিটাল অ্যানোমালি, এটার সাথে আরো কিছু কনজেনিটাল অ্যানোমালি রিলেটেড থাকে। কি কি সেটা? সেটাকে আমরা বলতেছি ভ্যাক্ট্রাল। এই ভ্যাক্ট্রাল শব্দটা বারবার করে দেখবা। তাহলে ভ্যাক্ট্রালটা কি? হোয়াট ইজ ভ্যাক্ট্রাল? ভ্যাক্ট্রাল হচ্ছে একটা আসলে মানে প্রত্যেকটা অ্যানোমালি প্রথম শব্দটা নিয়ে করা হয়েছে। যেমন কি কি? ভার্টিব্রাল ডিফেক্ট, অ্যানাল অ্যাট্রেসিয়া, কার্ডিয়াক ডিফেক্ট, ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, রেডিয়াল ডিসপ্লাসিয়া, লিম্ব অ্যানোমালি। মোটামুটি তাহলে কনজেনিটাল অ্যানোমালি, এই অ্যানোমালি সবাই, এরা মোটামুটি একজনের যদি থাকে ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা, তার অন্যান্য প্রবলেমও থাকতে পারে। অথবা একজন পেশেন্টের যদি কার্ডিয়াক ডিফেক্ট থাকে, তখন কিন্তু তার এই ভ্যাক্টরের মধ্যে বাকি জিনিসগুলো আসতে পারে। এরপর দেখো যে লিখছে আপু, হেডলাইন গুলো আর একবার বলা যাবে? হেডলাইন গুলো শুধু। হেডলাইন গুলো একটু বলতে হবে আপু, আমি এটা বলতে নিচ্ছি, হেডলাইন গুলো একদম কালো। ও আচ্ছা, তাহলে যদি কালো হয়, তাহলে দেখো প্রথমে হচ্ছে ইনসিডেন্সের পর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের হ্যাঁ, মধ্যে দেখো ফিটাল পিরিয়ড। আচ্ছা, হ্যালো আপু, ফিটাল আছেন? পিরিয়ড পরে নিউনেটাল পিরিয়ড। আমি এটা ছবি তুলে দেই বরং, স্ক্যান করে। আচ্ছা আপু, ছবি দিলেও হবে। আচ্ছা, কারণ মুখে বললে এখন মিলাতে পারবি না। আচ্ছা, প্যাথোফিজিওলজি পরের পেজে, পরের পেজ উল্টাও, ওখানে দেখবা প্যাথোফিজিওলজিটা। হ্যালো। প্যাথোফিজিওলজি কালো লাইনের মধ্যে নিশ্চয় আছে যে ক্রিয়েট থ্রি প্রবলেম, তিনটা প্রবলেম এখানে আইডেন্টিফাই হয়। যে বাতাসটা আপু বাইপাস না। কথা কেটে কেটে আসতেছে আপু, হ্যাঁ, কথা কেটে আসছে। বইটা কি প্রথমটা প্যাথোফিজিওলজি নাকি? প্যাথোফিজিওলজির মধ্যে কি বলতেছি? এটা হচ্ছে যে ট্রাকিয়ার কোন অংশ? ডিস্টাল ট্রাকিয়া, কানেক্টেড টু দ্য লোয়ার ইসোফেগাস, টু আ ফিস্টুলা। তাহলে যদি ফিস্টুলা থাকে, তখন আমরা বললাম কি তিনটা প্রবলেম হচ্ছে। একটা হচ্ছে স্টমাকের কন্টেন্ট আমার ইসোফেগাসে চলে আসবে, বাতাস চলে যাবে পেটে, এবং ঝামেলা। হচ্ছে সিক্রেশন বাড়বে, মানে ওরাল সিক্রেশনটা বেড়ে যাবে। এটাই হচ্ছে আমার তিনটা প্রবলেম। এরপর পরের পেজ উল্টাও, আপু যে কথা শোনা যাচ্ছে না। এখন হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ আপু। আমি তো শুনতে ও, পাচ্ছি। আচ্ছা তাই, তুমি শুনতে আপনার পাচ্ছ? মনে হয় তাহলে নেট তো আমার প্রবলেম এখানে করতেছে। সমস্যা। দেখো, আচ্ছা, এখন দেখো টাইপস। টাইপসের মধ্যে যে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ছবি। হ্যাঁ, তারি বাল, এটা ছবিগুলো একটু গোলা হয় কেন আমার? বুঝতেছেন এটা কখন কি কইরা রাখছিলাম, আমার পুরো গোলা হয়ে যেতেছে। আচ্ছা দেখো, এই যে মানে এখানে ফেস ছাড়া কিছুই আসলে দেখানো যাবে না। এখানে হচ্ছে যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে পাঁচটা টাইপ আছে। পাঁচটা টাইপের মধ্যে ছবিটা একে একে পড়লে সুবিধা হয়।
একটা হচ্ছে ট্রাকিয়ার ছবি আছে, আর ইসোফেগাস হচ্ছে দুই ভাগ করা, দেখতেছিস? দেখি আপু, দেখা যায়। হ্যাঁ, তাহলে এখানে ইসোফেগাস তো হচ্ছে ছবি দুই আছে, ভাগ করা। বলেন। এটা হচ্ছে টাইপ তাহলে কি পিওর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এখানে কোনো ফিস্টুলা নাই। আচ্ছা, বিতে কি? বিতে হচ্ছে মানে ইসোফেজিয়াল ফিস্টুলা আছে, ইসোফেগাসের সাথে ফিস্টুলা যোগাযোগ আছে। আর হচ্ছে ফিস্টুলাটা কোন জায়গায়? ফিস্টুলাটা হচ্ছে প্রক্সিমাল, মানে উপরের দিকে, প্রক্সিমাল ফিস্টুলা। টাইপ সি যেটা, সেটা হচ্ছে অ্যাট্রেসিয়া আছে কিন্তু ফিস্টুলাটা হচ্ছে ডিস্টালি। এই টাইপ সি হচ্ছে সবচাইতে কমন বেশি, তাহলে টাইপ সি তে কি ডিস্টাল ফিস্টুলা থাকবে। টাইপ দিতে ইসোফে প্রক্সিমাল এবং ডিস্টাল দুটাই আছে। আবার টাইপ এইচ হচ্ছে কোনো অ্যাট্রেসিয়া নাই, শুধু ফিস্টুলা আছে। তাহলে এটার হচ্ছে পাঁচটা টাইপ। পাঁচটা টাইপের নামটা যেটা যে ক্লাসিফিকেশন করছে নামটা হচ্ছে গ্রস ক্লাসিফিকেশন। আমি ছবি তুলে দিলে তখন মানে ক্লিয়ার হবে। এরপর হচ্ছে প্রি অপারেটিভ পেজ উল্টাও। পেজ উল্টালে দেখবা যেটা আসবে সেটা হচ্ছে প্রি অপারেটিভ কনসিডারেশন অথবা হচ্ছে প্রিপারেশন। তাহলে প্রি অপারেটিভ কনসিডারেশনের নাম্বার ওয়ান থাকবে বাচ্চা আমাদের ডায়াগনোসিস করার পরে বাচ্চাকে আমরা নিয়ে যাব এনআইসিইউতে। এনআইসিইউতে নিয়ে যাওয়ার পরে আমাদের কি থাকবে, যেহেতু বাচ্চা যখন খাবে খাইলে তার অ্যাসপিরেশন হবে, তাহলে এই অ্যাসপিরেশন নিয়ে প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করার জন্য তাকে আমরা এনপিও তে রাখবো। এনপিও তে রেখে তাকে আমরা হচ্ছে ইন্টারমিটেন্ট সাকশনিং দিচ্ছি। এবং বাচ্চার কি থাকবে, বাচ্চার হচ্ছে হেড আপ পজিশন থাকবে। আর একটা হচ্ছে গ্যাস্ট্রোস্টোমি, মানে কি একটা টমি করে ফেলবে, গ্যাস মানে স্টমাকে একটা হচ্ছে ফুটা করে দেওয়া। গ্যাস্ট্রোস্টোমি মে বি পারফর্মড, এটা পারফর্ম করতে পারি। 3 নাম্বার হচ্ছে অ্যান্টিবায়োটিক দিব। কেন? কারণ হচ্ছে আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য। 4 নাম্বারে তো হ্যাঁ, বলেন বলেন আপু, বলেন, সমস্যা আচ্ছা, নেই। 4 নাম্বারে হচ্ছে যে যতক্ষণ না নিউমোনিয়া সাবসাইডেড হবে ততক্ষণ পর্যন্ত সার্জারি করা যাবে না। পাঁচে দেখো যে একটা আর্টারিয়াল লাইন আমরা করে রাখলাম নিকুতে, আর হচ্ছে আমাদের একটা আইভি লাইন থাকবে। অ্যাভয়েডিং দ্য রাইট আর্ম। রাইট আর্ম কেন আমরা অ্যাভয়েড করতেছি? কারণ হচ্ছে আমাদের ওখানে যে একটা পেটেন্ট ডাক্তার আর্টারিওসাস নাই, এটা আমি তো শিওর না, এই জন্য আমরা রাইট আর্মটা এখানে প্রিভেন্ট করতেছি। এরপর দেখো লেখা আছে যে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে মোটামুটি সব ইনভেস্টিগেশনই আমার চলে আসবে, তার মধ্যে অবশ্যই আমার আসবে ইকো। কারণ আমার এখানে পেশেন্টের কি আছে, মানে কার্ডিয়াক অ্যানোমালি থাকতে পারে। আচ্ছা, এরপর আছে প্রপার্টি ম্যানেজমেন্ট। প্রি মেডিকেশনের মধ্যে অবশ্যই যেহেতু সিক্রেশন বেশি, বাচ্চাটাকে আমরা অ্যাট্রোপিন দিয়ে প্রি মেডিকেট করবো। এবং বাচ্চাকে হচ্ছে ইসোফেজিয়াল পাউচ শুড বি সাকশন বিফোর প্রি অক্সিজেনেশন। আমরা যখন মানে এখানে বলতেছে যে প্রি অক্সিজেনেশন যেটা তুমি করবা সেটা হবে মিনিমাম। কেন? কারণ তুমি যখন অক্সিজেনেশন দিবা তখন সেটা তো সব পেটে গিয়ে বসে থাকবে, তাহলে গ্যাস্ট্রিক ডায়াফ্রামটিক স্প্লিন্টিং হবে গ্যাস্ট্রিক ডাইরেকশন থেকে। তাহলে আমরা প্রি অক্সিজেনেশনটা মিনিমাম রাখবো, একদম করবোই না সেটা বলবো না, মিনিমাম রেখে আমরা হচ্ছে, এবং দেওয়ার আগে তাকে অবশ্যই আমরা সাকশন দিয়ে নিব। আচ্ছা, এরপর হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশন আমাদের দেখো দুইটা লিখে যে ইনহেলেশন ইন্ডাকশনও করতে পারি আমরা, আইভি ইন্ডাকশনও করতে পারি। এরপরে পেজ উল্টাও। পেজ উল্টায় দেখো যে পিছনে আমি একদম এক পাতা করে লিখে একসাথে লিখে রাখছি যে মেনটেন করবো মানে স্পন্টিনিয়াস রেসপিরেশন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ফেস মাস্ক ভেন্টিলেশনটা মিনিমাম রাখতেছি, র্যাপিড সিকোয়েন্স করতেছি। এবং আইডিয়াল টেকনিকটা কি হবে এখানে, যে মিনিমালি সিডেটেড ফাইবার অপটিক ইনটিউবেশন রাদার দেন অ্যাওয়েক ইনটিউবেশন। তাহলে পেশেন্টকে হচ্ছে আমরা মিনিমাল সিডেশন রাখবো। মিনিমাল সিডেশনটা কেন বলতেছে, যে পেশেন্ট যদি হচ্ছে আমরা অ্যাওয়েক রাখলাম তখন মানে অবভিয়াসলি বাচ্চা হচ্ছে ভয় পেয়ে যাবে। তাহলে ভয় পেয়ে সে যখন চিল্লাচিল্লি করবে সেখান থেকে তার হচ্ছে লাইনোস্পাজম, ব্রঙ্কোস্পাজম এগুলো হয়ে যাবে। সো এই জন্য মিনিমালি আমরা তাকে সিডেটেড রাখতেছি। আচ্ছা, এরপর বলছে সো ইনহেলেশন ইন্ডাকশন ইজ চোজেন, ট্রাকিয়া ক্যান বি ইনটিউবেটেড উইদাউট মাসেল রিল্যাক্সেন্ট অ্যালাউইং স্পন্টিনিয়াস ভেন্টিলেশন মানে ব্রিদিং। তাহলে আমরা এখানে মাসেল রিল্যাক্সেন্ট দিতেও পারি নাও দিতে পারি, এটা আমাদের ডিপেন্ড করতেছে। অল্টারনেটিভলি ইন্ট্রাভেনাস ইন্ডাকশন ক্যান বি ডান। কেয়ার মাস্ট বি টেকেন ডিউরিং ভেন্টিলেশন। আর তারপর হচ্ছে কোনো ধরনের ইন্টুবেশনের জন্য বারবার একটা কথাই বলতেছে যে এখানে কোনো মাসেল রিল্যাক্সেন্ট না দেওয়ার জন্য। কেন? কারণ হচ্ছে আমার এখানে এই এই ইন্টুবেশন করতে গিয়ে আলটিমেটলি হতে পারে যে বাচ্চাটাকে আমার জাগায় দিতে হইতেছে, আমি করতে পারলাম না, তখন কিন্তু আমরা মানে একটা ইয়াতে পড়ে যাব। এই জন্য
আচ্ছা, পজিশন কি? পজিশন হচ্ছে পজিশন, নর্মাল পজিশন থাকবে, ফিস্টুলা ক্লোজার হবে এবং পাশে একটা হচ্ছে তার শান দিয়ে রাখবেন। আচ্ছা, মেনটেনেন্সে দেখো, অনেক মেনটেনেন্সের লাস্টের দিকে লিখছি এখানে যে অক্সিজেন, এয়ার, ওপিএড এবং লো ডোজ ভলাটাইল অ্যানেস্থেটিক্স। আচ্ছা, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ মাসেল রিল্যাক্সেন্ট শুড বি ডিলেড আনটিল ফিস্টুলা ইজ লাইগেটেড। যতক্ষণ না পর্যন্ত আমি, যেহেতু একটা ফিস্টুলা আছে, আমি ওখানে যদি টিউব দেই, টিউব গিয়ে বসে থাকতে পারে আমার ইসোফেগাসের মধ্যে, তাহলে যখন সে ওটা ফিস্টুলা লাইগেট করতে যাবে দেখা যাবে টিউব সহ সে হচ্ছে বন্ধ করে দিচ্ছে। এই জন্য হচ্ছে আমরা মানে টিউব দেওয়ার সময় হচ্ছে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং মানে ফিস্টুলা ক্লোজার না হওয়া পর্যন্ত আমরা এখানে কোনো ধরনের মাসেল রিল্যাক্সেন্ট দিব না। আচ্ছা, ফ্লুইড কি দিব? এটা কোন জায়গায় আছে আপু? হ্যাঁ, খুঁজে পাচ্ছি না মেনটেনটা। আমাদের হচ্ছে মানে মেইনটেনেন্স থেকে পেজ আর নাই, বুঝছেন? এরপরে একদম ট্র্যাকিওএসোফেজিয়াল ফিস্টুলা লেখা একটা বইয়ের কোনো সেটাই ছক বা সেটাই আমার টেবিলের নাই। একটা ইয়ে না না আছে। না, ওটা পেজের পিছনে আছে তো। পেজের পিছনে লেখা নাই মনে হয় আপু, ও কি প্রিন্ট করে নাই নাকি পাজিগুলা? বুঝতেছি বসো, না আমি। তাহলে ওরা প্রিন্ট একদম করে নাই। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আছে এরপরে। ও, তাহলে ও প্রিন্ট করে নাই, প্রিন্ট করে নাই রে, প্রিন্ট করে নাই পেজ শয়তানগুলো। মতো অবস্থা, ফাঁকা গেছে। এক পিস করে সমস্যা পেজ নেই, আমি পরে ইয়ে দিয়ে করা কত বড় পাজি। হ্যাঁ হ্যাঁ। এক পিস করে হচ্ছে গিয়ে ইয়ে করা। মেজাজ কেমন লাগতেছে দেখি, আমার মেজাজ খারাপ হচ্ছে। ও প্রিন্ট করে নাই, কারণ এটা আমি পিছনের পাতায় হাতে লিখে রাখছি। আচ্ছা, এটাকে আপু এক পিস করে আমাদের ফটোকপি নাকি 2 পেজই বলেন তো, না কারণ না না, আমাদের এটা কিন্তু এই না, যে না না না, এটা হচ্ছে, এটা এক পেজই, এটা ওর দোষ নাই, এক পেজই। তবে যেহেতু পিছনে পেজ খালি ছিল, আমি এখানে পিছনে পেজে লিখে রাখছিলাম, ও ওই পেজটা তাহলে ফটোকপি করে নাই। আচ্ছা সেজন্য আমি খুঁজেই পাচ্ছি না কোথাও। আচ্ছা, তো এটা ইন ডিটেল লেখার হচ্ছে আসলে খুব একটা দরকারও নাই। এটা দেখ, বক্সটা দেখ, বক্সটার মধ্যে হচ্ছে যেটা বক্স 61, ইন্টারঅপারেটিভ কনসার্ন, কনসার্নের মধ্যে হচ্ছে ওয়ার্ম রুম, ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, ফ্লুইড ওয়ার্মার, এগুলো তো অবশ্যই আছে। পজিশন অফ দা এন্ডোট্রাকিয়াল টিউব, এটাই জিজ্ঞেস করে যে পজিশনটা কি হবে। পজিশনটা হচ্ছে এটা ফিস্টুলার নিচে হবে, এবং মানে আমরা যখন টিউব দিচ্ছি, টিউবটা কোথায় থাকবে? টিউব যদি ফিস্টুলার উপরে থাকে তাহলে তো লাভ নাই, স্টমাকে চলে যাবে। তাই না? স্টমাকে চলে যাচ্ছে, তাহলে অবশ্যই ফিস্টুলার Suspicion। নিচে হবে এবং অ্যাবাভ দ্য ক্যারিনা। আচ্ছা, এরপরে বলতেছে যে মেনটেন স্পন্টেনিয়াস ভেন্টিলেশন, পাশে লিখে রাখছি কেন, কারণ হচ্ছে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন করলে, সরি, মেনটেন স্পন্টেনিয়াস ভেন্টিলেশন কেন, কারণ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন করলে গ্যাস্ট্রিক ডিস্টেনশন হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোর ওয়ান লাং ভেন্টিলেশন ইজ নেসেসারি ডিউরিং রাইট থোরাকোটমি, যদি করে, এটা আচ্ছা ওটা বাদ দে, ওটা লাগবে না, মেনলি হচ্ছে এই দুটা জিনিসই হচ্ছে জিজ্ঞেস করে। তাহলে ইন্ট্রাঅপারেটিভ কনসার্নে পরে দেখো, পরেরটাতে যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, এটা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যা যা আছে এই চারটা জিনিস, এটা হচ্ছে মানে অ্যানাস্টোমোটিক লিকেজ, ট্রাকিওম্যালাসিয়া অ্যাসপিরেশন, এগুলো। তাহলে মূল জিনিসটা কি ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলার? এত কথার মূল জিনিসটা হচ্ছে ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। এটা একটা ফিস্টুলা যখন হবে তখন আমার মানে আমার আইডেন্টিফিকেশন কি, তাহলে নিউনেটাল পিরিয়ডে কি হচ্ছে, এবং এটা কি অ্যান্টিনেটালি ডায়াগনোসিস করা সম্ভব? হ্যাঁ, এটা অ্যান্টিনেটালি ডায়াগনোসিস করা সম্ভব। একটা ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা যখন থাকবে তখন তার সাথে আরো অ্যানোমালি, আরো কিছু থাকে যাকে আমরা বলতেছি ভ্যাক্টাল। তাহলে ভ্যাক্টালের মধ্যে ডিটেলে কি কি আছে ওটা আমরা জানলাম। তাহলে এটা প্যাথোফিজিওলজিটা কি? তাহলে তিনটা সমস্যা এখানে হবে, বাতাস গেলে কি হবে, খাবার গেলে কি হবে, এবং সিক্রেশন, স্যালাইভা সিক্রেশন বেশি হবে। তারপর এটা টাইপ কি কি, এটা মূলত হচ্ছে পাঁচটা টাইপ, তার মধ্যে সিটা হচ্ছে সবচাইতে কমন। আর এই তাহলে এই এই টাইপের সাথে আমাদের এটা কনসার্ন কি, প্রি অপারেটিভ এবং পার অপারেটিভ কনসার্ন কি? প্রি অপারেটিভ কনসার্নের মধ্যে কি কি আছে, যে এখানে হচ্ছে আমার ইয়া থাকতেছে, কি বলে, ও সরি, ইনভেস্টিগেশন কি করবো? ইনভেস্টিগেশন হচ্ছে আমরা যা যা থাকবে সবই থাকবে, যা যা করি সবই থাকবে, তার মধ্যে ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমাদের ইকো করতে হবে, এবং চেস্ট এক্সরে তো অবশ্যই। তাহলে প্রি অপারেটিভের মধ্যে প্রথম কথা হচ্ছে বাচ্চাকে আমরা এনআইসিইউ তে ম্যানেজ করবো। এনআইসিইউ তে ম্যানেজ করে তাকে আমরা এনপিও রাখবো, তাকে আমরা সাকশন করতেছি, পারলে আমরা একটা গ্যাস্ট্রোস্টমি আর তখন এটা করে রাখা সম্ভব। আর হচ্ছে তাকে আমরা যেহেতু অ্যাসপিরেশন মানে হয় সেই জন্য আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিব,
এবং পেশেন্টের যদি কোনো মানে ইনফেকশন থেকে থাকে তাহলে কিন্তু মানে সার্জারি করা সম্ভব না। গেল। এই পারাপারেটিভে কি হবে? পারাপারেটিভের মধ্যে হচ্ছে আমাদেরকে ইনটিউবেট করতে হবে, ইনটিউবেট করতে হবে এবং স্পন্টেনিয়াস ভেন্টিলেশনে রাখতে হবে। ইনটিউবেট যদি আমি করি তাহলে আমার টিউবের পজিশনটা কি হবে? পজিশনটা হচ্ছে ফিস্টুলার নিচে, বিলো দা ফিস্টুলা। তাহলে ফিস্টুলার নিচে হচ্ছে আমার টিউব থাকবে, ফিস্টুলার উপরে না। আচ্ছা, আমরা কি এখানে স্পন্টেনিয়াস ভেন্টিলেশনে কেন রাখতেছি? কারণ এখানে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন করলে আমার পেশেন্টের পেট গ্যাস্ট্রিক ডাইলেশন হবে। পেশেন্টকে আমরা নন ডিপোলাইজিং মাসেল রিল্যাক্সেশন দিতে পারি, তবে নাও নাও দিতে পারি। এটা ডিপেন্ড করতেছে, মানে সাধারণত যদি দিতে হয় তাহলে সেটা আমরা ফিস্টুলা লাইগেট করার পরে দিব। মেনটেনেন্স কি? নর্মাল মেনটেনেন্স। নর্মাল মেনটেনেন্সের মধ্যে আমাদের থাকবে কি, ভলাটাইলের পরিমাণটা কম থাকবে, কারণ ভলাটাইল দিলে আলটিমেটলি সেগুলো তো আসলে মানে পুরোপুরি রিচ করতে পারতেছে না আমার লাংসে, তাই না? আচ্ছা, এরপরে ফ্লুইড বা এক্সটিউবেশন, এগুলো পুরোপুরি হচ্ছে নর্মাল মেথডে যাবে। আর মানে এক্সটিউবেশনের ক্ষেত্রে পেশেন্ট বেশিরভাগই কিন্তু পোস্ট অপারেটিভ মেকানিক্যাল ভেন্টিলেশনে চলে যায়, আমরা পেশেন্টকে এক্সটিউবেট বেশিরভাগ ক্ষেত্রে করি না। তবে যদি আনইভেন্টফুল কেস হয় সেক্ষেত্রে আমরা তাকে মানে যদি সিম্পল জাস্ট লাইগেশন হয় তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েট এক্সটিউবেশন করতে পারি। এই তো। আর কি কি মানে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, দ্যাটস ইট। বুঝা গেছে? এই পপি, বুঝা গেছে? পোস্ট অপারেটিভ যে আমরা আর কি যেটা করি যে ইয়েতে পাঠাই, ওই যে বললেন না যে এক্সটিউবেশন করি না, না, এটা এটা হচ্ছে পোস্ট অপারেটিভটা, যেমন এখানে লিখছে যে the decision to extubate or continue ventilation post operatively depend on the unit condition and extent of the surgery. এটা সার্জারির উপর ডিপেন্ড করতেছে। মানে এখানে আমি এখানে যেটা লিখছিলাম সেটা হচ্ছে এক্সটিউবেশনের ক্ষেত্রে যে মোস্ট অফ দ্য পেশেন্ট লেফট ইনটিউবেটেড ফর পোস্ট অপারেটিভ মেকানিক্যাল ভেন্টিলেশন। ওটাও ওকে। মনে হয় আলাদা লেখা না আপু? হ্যাঁ, লেখাটা একটু আলাদা। মানে আলাদা এখানে লেখা নাই মনে হয় না আমাদের না না, এখানে। এটা এখান থেকেই পড়তে আচ্ছা হবে, এই জন্য এটা বের আচ্ছা করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এরপরে হচ্ছে কনজয়েন্ট টুইন। কনজয়েন্ট টুইনটা দেখ, আমি ওই হোয়াটসঅ্যাপে একটা ফাইল দিছি, ওখানের মধ্যে মোটামুটি সব এতক্ষণ পর্যন্ত যা যা আমরা পড়ছি বা যেগুলো দেওয়ার কথা ছিল ওগুলো সব দিয়ে দিছি, তার মধ্যে কনজয়েন্ট টুইনটাও আছে। কনজয়েন্ট টুইনটার মধ্যে দেখ, প্রথমত এটা একটু খোল, এটা বুঝছি একটু আপু। খুলতে হবে। খুলবো আমরা এই কারণে যে এখানে এখানে একটু ডিএনবি তে একটু ইন ডিটেলে দেওয়া আছে, এই জন্য আমরা একটু পড়বো ওখান থেকে। ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে কনজয়েন্ট টুইন, এগুলোর নামগুলা যে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের মধ্যে ক্রেনিওপেগাস, থোরাকোপেগাস, জাস্ট নামগুলা। এখান থেকে ক্লাসিফিকেশন থেকে কি দেখবো? শুধু নামগুলা পড়বো, ওমফ্যালোপেগাস, পায়োপেগাস, ইস্টিওপেগাস। সাধারণত এই পাঁচটা ভ্যারাইটি থাকে, তাহলে আরো ভ্যারাইটি তো থাকতেই পারে। আচ্ছা, টাইমিং অফ দ্য সার্জারি। সার্জারির ক্ষেত্রে বলতেছে যে দুটা লাইন এখানে দেখবো, সেটা হচ্ছে যে টুইন সেপারেশনের বেস্ট টাইম বলতেছে 9 থেকে 12 মাস, মানে 1 বছর। এবং কম্বাইন্ড ওয়েট অফ দ্য টুইন হইতে হবে অ্যাটলিস্ট 8 কেজি। এটা 8 কেজি ওরা বলতেছে সার্জারির জন্য, এটাই হচ্ছে আইডিয়াল টাইমিং। আচ্ছা, এরপরে ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা সব ধরনের ইনভেস্টিগেশনই করবো, একদম যা যা জানি। হুম। রুটিন থেকে শুরু করে আমার স্পেশাল সবগুলোই করবো। এরপরে দেখো অ্যানেস্থেটিক কনসিডারেশন। অ্যানেস্থেটিক কনসিডারেশনের মধ্যে অবশ্যই ইনফর্ম কনসেন্ট আসবে, 1 নাম্বার। 2 নাম্বারে দেখো তার সবকিছুই বেশি বেশি লাগবে। কি কি বেশি বেশি লাগবে? যেমন এখানে হচ্ছে লার্জ অপারেটিং থিয়েটার লাগবে, 2টা টেবিল লাগবে, 2 সেট মনিটর লাগবে, 2 সেট ইকুইপমেন্ট লাগবে, 2টা টিম লাগবে। হ্যাঁ, সবই এখানে ডাবল ডাবল করে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে ইন্টার টুইন ক্রস সার্কুলেশন আছে কিনা, এটা হচ্ছে আমাদেরকে চেক করতে হবে প্রায়র টু ইন্ডাকশন। এটা কিভাবে চেক করবো সেটা আমরা বলতেছি। আচ্ছা, এরপরে পেশেন্টের কি হতে পারে? ডিফিকাল্ট এয়ারওয়ে হতে পারে। পেশেন্টের হচ্ছে যেহেতু দুইটা শরীর জোড়া লাগানো, তো তার হাইপোথার্মিয়া, ব্লাড লস হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। গেল। এরপর আসো প্রি অপারেটিভ প্রিপারেশন। প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে কি করলাম? এখানে দেখো পেশেন্টকে তো আমরা ফার্স্টে এনপিও রাখলাম, তারপর হচ্ছে আমরা তাকে আইভি এক্সেস রেডি করলাম, এবং কোনো ধরনের এয়ার বাবল আমরা দিব না। আমরা যে কোনো
একটা ভালো পেশেন্টকে, নর্মাল পেশেন্টকে যদি আমি লিখি যে আমি এয়ার বাবল লাইনে অ্যাভয়েড করবো, ইন্ট্রাভেনাস লাইনে অ্যাভয়েড করব, তাহলে আমার লস নাই, বরং লাভ, যে হ্যাঁ আমি কেয়ার রাখছি। আচ্ছা, তাহলে এই ধরনের, কারণ আমরা তো জানি না তার হচ্ছে শেয়ার আছে কিনা কোনো জায়গায়। আচ্ছা, এরপর দেখো the determination of extent of cross circulation। এটা হচ্ছে কি করা হয়, একটা পেশেন্টকে, একটা টুইনকে গ্লাইকোপাইরোলেট দেওয়া হয়, দেওয়ার পরে আরেকটা পেশেন্টের মানে আরেকটা টুইনের হার্ট রেট রেসপন্স দেখা হয়। যদি একজনকে গ্লাইকোপাইরোলেট দেওয়ার কারণে যদি আরেকজনের হার্ট রেট বেড়ে যায়, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে ক্রস সার্কুলেশন আছে। ওকে, এখন ইন্ডাকশন। ইন্ডাকশনটা কি হতে পারে? ইন্ডাকশনটা বলতেছে যে দুটো টুইন মানে এক- একই টাইম ইন্ডাকশন করতে পারি, অথবা 1 by 1 সিকোয়েন্সিয়াল ইন্ডাকশনও করতে পারি। আচ্ছা, এবং ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা এখানে বাকি যে জিনিসগুলো আছে, যে ইন্ডাকশন আমরা কি এজেন্ট ইউজ করব, প্রথম টুইনের ক্ষেত্রে কি এজেন্ট ইউজ করবো, সেক্ষেত্রে বলতেছে কেটামিন এবং ফেন্টানিল। এবং ফার্স্ট টুইনের ক্ষেত্রে আমরা মাসেল রিল্যাক্সেন্ট প্রথমে ইউজ করব না। কেন? যে অনেক সময় দেখা গেছে যে যদি তাদের মধ্যে ক্রস সার্কুলেশন থেকে থাকে, তখন প্রথমটা যদি আমি মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করি, তখন সেকেন্ড টুইনও হচ্ছে প্যারালাইসিস ডেভেলপ করে যেতে পারে। এই জন্য প্রথম টুইনের ক্ষেত্রে আমি মাসেল রিল্যাক্সেন্টটা পরে ইউজ করব। আচ্ছা, মেইনটেনেন্স, হিমোডিনামিক্স, মোটামুটি বাকি সবগুলা আর মানে অ্যাজ ইউজুয়াল, ওগুলোর মধ্যে কোনো কিছু নাই। এবার একটু ভিউ পয়েন্টে দেখো যে প্রি অপারেটিভ কনসিডারেশনের মধ্যে তারা সুন্দর করে লিখছে যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা হচ্ছে, এটা এটা কোত্থেকে মারছে জানো? এটা মারছে হচ্ছে স্যারের লেকচার থেকে। স্যারের লেকচার? হ্যাঁ, বণিক এই যে দেবাশিস বণিক স্যারের? হ্যাঁ, 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 স্যারের লেকচারের অনেক ইয়াটা মারছে। আচ্ছা, তো এখানে যেটা প্রি অপারেটিভ কনসিডারেশন, এখানের মধ্যে প্রথমত আন্ডারলাইন করো যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তার মানে একটা কনজয়েন্ট টুইন যদি আসে, এটা আমরা যখন রিটেন আমি অ্যান্সার করব, তখন আমার শুরুতে, লেখার শুরুতে আমরা যখন ইন্ট্রোডাক্টরি একটা লাইন লিখবো, যে কোনো রিটেনের কোয়েশ্চেনের শুরুতে অবশ্যই ইন্ট্রোডাক্টরি লাইন লিখতে হবে। তোমাকে যদি কনজয়েন্ট টুইন নিয়ে লিখতে বলে, তখন তুমি একটা অ্যাটলিস্ট দুটা লাইন লিখবা যে conjoined twin are so much common nowadays. There are so many type of conjoined twin. To manage conjoined twin, we have to follow the multidisciplinary ব্লু approach. ব্লু শেষ। তাহলে এটা হচ্ছে কনজয়েন্ট টুইনের কিওয়ার্ড। তাহলে কনজয়েন্ট টুইনের কিওয়ার্ড হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আচ্ছা, এখানে আমরা বলতেছি এখানে শেয়ার্ড অর্গান থাকতে পারে। আমরা বলতেছি ইন্টার যেমন ক্রস সার্কুলেশন থাকতে পারে, তেমনি এখানে শেয়ার্ড অর্গানের হিস্ট্রি থাকতে মানে শেয়ার্ড অর্গান থাকতে পারে। তো শেয়ার্ড অর্গান আমি বুঝবো কিভাবে? আমি ইনভেস্টিগেশন দিয়ে বুঝতে পারি। আচ্ছা, তারপরে এয়ারওয়ে অ্যাসেসমেন্ট। এয়ারওয়ে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যদি ফেস টু ফেস কনজয়েন্ট টুইন থাকে, তখন সেটা তো খুবই চ্যালেঞ্জিং, সেটা বাদ, এটা লাগবে না। এরপর দেখো ইন্ডাকশন প্ল্যান। এখানেও কিন্তু সেম লিখছে যে সেপারেট ইন্ডাকশন ফর ইচ টুইন। তাহলে আমি সেপারেটও করতে পারি, আমি এট দ্য সেম টাইমও করতে পারি। এবং এখানে কি করব, যে আমার একটু যদি মানে ফেস টু ফেস হয় বা ডিপেন্ড অন দ্য টাইপ অফ কনজয়েন্ট টুইন, আমাদের এয়ারওয়ে ডিফিকাল্ট হইতে পারে। এবং আহ, প্রথমটার ক্ষেত্রে আমরা সেকেন্ডটার ইনকিউবেশন না হওয়া পর্যন্ত কি ইউজ করবো না, মাস্টার রিল্যাক্সেশন ইউজ করবো না, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে সেপারেট ইন্ডাকশন। ভিউ পয়েন্টে দেখো মেনটেনেন্সের ক্ষেত্রে নর্মাল আমরা সেটা ভলাটাইল বা টিভা বা হচ্ছে আমরা যেভাবে ওটিতে মেনটেন করি, যে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রাস, অথবা তারপর হচ্ছে ফেন্টানিল, এভাবে ভলাটাইল অ্যানেস্থেটিক্স এভাবে করে লিখতে হবে। মনিটরিংও সেম থাকবে, এসেনশিয়াল মনিটরিং, এক্সট্রা মনিটরিং, ফ্লুইড ম্যানেজমেন্ট, পেইন ম্যানেজমেন্ট, এগুলো নর্মাল অ্যাজ ইউজুয়াল। ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্ট, রেগুলার কমিউনিকেশন উইথ দ্য সার্জিক্যাল টিম। তাহলে এই এটা লিখতে হবে। যদি আমাদের শেয়ার্ড অর্গান থাকে, তাহলে শেয়ার্ড অর্গান বা থাকুক বা না থাকুক, আমরা বলবো কি রেগুলার কমিউনিকেশন উইথ দ্য সার্জিক্যাল টিম। এরপর হচ্ছে হিমোডিনামিক্স, মেনটেন হিমোডিনামিক স্টেবিলিটি। আচ্ছা, মেনটেন হিমোডিনামিক স্টেবিলিটি গেল। আর হচ্ছে টেম্পারেচার ম্যানেজমেন্ট, মানে ওয়ার্মিং ডিভাইসের ইউজ এখানে করতে হবে। পোস্ট অপারেটিভ কনসিডারেশন কি, পেশেন্টকে আমরা পেশেন্টের কন্ডিশন, সার্জারির এক্সটেনশন সবকিছু মিলায়ে আমরা হচ্ছি
তাকে ইয়াতে কি বলে এনআইসিইউ তে দিব কি দিব না সেটা আমাদের মানে পেশেন্টের উপর ডিপেন্ড করবে, বাদ বাকিগুলো সেম থাকবে। এথিক্যাল অ্যান্ড ফ্যামিলি কনসিডারেশন আর হচ্ছে লাগতেছে না। আচ্ছা, শেষ। তাহলে মূলত আমাদের কনজয়েন্টিভা যেটা লাগবে সেটা হচ্ছে কি কি টাইপের হয়, আমরা কখন সার্জারি করতেছি, সার্জারি করার ক্ষেত্রে আমার অ্যানেস্থেটিক কনসিডারেশন কি, এতটুকু যে ইন্টার সার্কুলেশন বা ক্রস সার্কুলেশন তার মধ্যে আছে কিনা, তার মধ্যে শেয়ার্ড অর্গান আছে কিনা, তার ক্ষেত্রে ডিফিকাল্ট এয়ারওয়ে হচ্ছে কিনা, আর কি কি লাগবে, তার দুইটা অপারেটিং টেবিল লাগবে, দুইটা রুম লাগবে, কারণ অপারেশন করার পর যাতে আমরা আলাদা করে ফেলতে পারি, দুই মানে দুইটা টিম লাগবে, দুই সেট মনিটর লাগবে, দুই সেট ইকুইপমেন্ট লাগবে, মানে দুইটা আলাদা আলাদা পুরোটা টিম হবে। আচ্ছা, আর এটা হচ্ছে কি যে আহ এখানে মেন কনসার্ন আরেকটা কনসার্ন কি থাকবে, পারাপার্টিভ হচ্ছে হাইপোথার্মিয়া হবে কিনা বা হচ্ছে ম্যাসিভ ব্লাড লস হচ্ছে কিনা, এটাই হচ্ছে আমার মূল জিনিস, এখানে আর কিছু নাই। যদি বলে ক্রস সার্কুলেশন আছে কিনা কিভাবে বুঝবা, তাহলে বলবো যে একজন টুইনকে আমরা হচ্ছে গ্লাইকোপাইরোলেট দিব, যদি অন্য টুইনের হার্ট রেট বাড়ে কিনা অবজার্ভ করব। যদি হার্ট রেট রেসপন্স হয় তাহলে তার মানে হচ্ছে আমার পেশেন্টের ক্রস সার্কুলেশন আছে। এখন দেওয়ার সাথে সাথে যদি বেড়ে যায় তাহলে একদম বলবা যে খুব ভালো রকম আছে, আর দেওয়ার কিছুক্ষণ পরে বাড়ছে তার মানে হচ্ছে ধরো 50% বা 40% আছে এই। ওকে। ওকে। আচ্ছা আপু, ব্যাপারটা কি এখানে আমরা এই যে ইয়েগুলো যে মানে লিখাটা যে এটা থেকে কোনটা কতটুক লিখবো আর ওটা থেকে কোনটুক লিখবো, মানে হচ্ছে কি ওই যে ডিএনবি আর হচ্ছে গিয়ে ইয়ে শোনো, কি আমি বলে বলি, এটার নাম, এটা ভিউ হচ্ছে না, এখানে যেটা আছে এখানে জাস্ট ভিউ পয়েন্ট থেকে যেটা লিখবা সেটা হচ্ছে খুবই অল্প, যেমন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অ্যাসেসমেন্ট অফ দ্য শেয়ার্ড অর্গান গেল। হ্যাঁ, এরপরে হচ্ছে তোর অ্যানেস্থেটিক প্ল্যান, অ্যানেস্থেটিক প্ল্যানের মধ্যে হচ্ছে ওটা কই গেল, আচ্ছা অ্যানেস্থেটিক প্ল্যানের মধ্যে সেপারেট ইন্ডাকশন ফর ইচ টুন, এটা তো ডিএনবি তো ছিল ওখানে সেপারেট বা আছে। হচ্ছে ইচ। তারপর ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে দুটো জিনিস, যে রেগুলার কমিউনিকেশন, ঠিক আছে, রেগুলার কমিউনিকেশন, এই তো এখানে জাস্ট হেডিং গুলা ডিএনবির মাঝখানে মাঝখানে ঢুকাবি। ডিএনবি তো বেসিক, মেইনলি ডিএনবি, ওর মধ্যে এটা একটু ঢুকাই দিব অল্প অল্প করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডিএনবি তো আমার 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 মানে বিষয়টা হচ্ছে ভালো লাগছে। ডিএনবি তো যে খুব আহামরি আছে তা না, মানে কিন্তু এখানে আসলে কনজন্টিনা আহামরি কোথাও কিছু নাই, কারণ এখানে হচ্ছে যে জিনিসটার অ্যানেস্থেটিক কনসিডারেশনটা কি, এটাই হচ্ছে বলা। আচ্ছা, বেশ। ওকে। আচ্ছা, এরপরে আসো আমাদের কিন্তু বইয়ের পেডি শেষ, আমাদের কিন্তু রিয়েল পেডি এখনো শেষ হয়নি। পেডি আর আল্লাহ গো আপা, শেষ হয় না গে। পাগল হয়ে যাবো তো পড়তে গেলে। পেডি আরো আছে, দাঁড়া। এরপরে শীটটাতে চলে আয়, শীটটার মধ্যে শীটটার একদম শুরুতে চলে আয়, শুরু থেকে একটু বলে যাই। শীটটার শুরুতে প্রথম কোয়েশ্চেনটা তো আমাদের পড়া কোয়েশ্চেন, এটা লাগবে না। দেন পেজ উল্টায় নিউনেটাল সার্জিক্যাল ইমার্জেন্সি আমাদের লাগতেছে না, ডাউন সিনড্রোম লাগবে না। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দেখ, আহ কত নাম্বার পেজ এটা, এটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে যে 6 month old child weight 10 kg scheduled for hernia repair, how will you evaluate and prepare the patient? সমস্যা হচ্ছে আপু, আপনি যেগুলো ইয়ে দিয়ে মোটা কালি দিয়ে দাগাইছেন সব কালা হয়েছে, কিচ্ছু দেখা যায় না। কেমন মেজাজ খারাপ লাগতেছে, একটু বোঝা যায় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমি একটু ছবি তুলে দিব, যে এটা হচ্ছে কি হার্নিয়া রিপেয়ারের পেশেন্ট আমি কিভাবে প্রি অপারেটিভ ইভালুয়েশন করব, সেখানে হচ্ছে যেহেতু শুধুমাত্র কোয়েশ্চেনটা ইভালুয়েশন এবং প্রিপারেশন। শোনো, ইভালুয়েশনের ক্ষেত্রে কি বলছি, যে 5টা পয়েন্ট, হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড অপটিমাইজেশন, আর হচ্ছে কনসেন্ট। আর প্রিপারেশনের ক্ষেত্রে কি কি সেটা কি কি, একটা হচ্ছে প্রোভাইড, ওই যে 4টা পয়েন্ট কি কি বলো, বল, আমি করবো না। এই হলো 4টা পয়েন্ট। প্রি মেডিকেশন, হ্যাঁ না, হ্যাঁ প্রি মেডিকেশন, তারপরে তারপর হচ্ছে
পেশেন্টের কি ইন্ডাকশন এজেন্ট গুলো আসবে? ঘোড়ার ডিম। প্রিপারেশন ম্যাডাম, প্রিপারেশন আর অ্যাসেসমেন্ট একই জিনিস নয়। প্রিপারেশনের মধ্যে আসবে যে প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য পেশেন্ট অ্যান্ড অবটেইনিং কনসেন্ট। জেনেরিক আচ্ছা, প্রিপারেশন, স্পেসিফিক প্রিপারেশন, প্রিপারেশন না? পেজটা উল্টা, হ্যাঁ। প্রিপারেশন অ্যান্ড কমিউনিকেশন অফ অ্যান্টিসিপেটেড পেরিঅপারেটিভ কেয়ার নিডস। একটা কোয়েশ্চেনে যদি প্রিপারেশন আসে তখন হচ্ছে এই 4টা পয়েন্ট আসবে, যে প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য পেশেন্ট অ্যান্ড অবটেইনিং ও এই কনসেন্ট। যে, হ্যাঁ। জেনেরিক আচ্ছা, প্রিপারেশন, হ্যাঁ, এই যে প্রি মেডিকেশন, হ্যাঁ। তারপর জেনেরিক প্রিপারেশনের মধ্যে থাকবে কি, যে জেনারেল আর অ্যাডভাইস রিগার্ডিং রিসেপশন। দ্য প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাডমিশন অ্যান্ড প্রিপেয়ার টু স্টে ইন দ্য হসপিটাল ফর ফিউ ডেজ। মানে সবার ক্ষেত্রে একই জিনিস আসবে। তারপরে আপা ফাস্টিং। আবার একটু বলেন না, আবার একটু বলেন, এত সুন্দর করে লিখি নাই তো। আরে লেখা আছে এখানে, পেজ উল্টা। কোনখানে? এখানে 18 নম্বর পেজ, 18 18। ও আচ্ছা। হ্যাঁ, পাইছিস? তাহলে জেনেরিক হ্যাঁ, প্রিপারেশন, সেটা পেডি হোক, সেটা বেডি হোক, সেটা বেডা হোক, যেই হোক, আমার এই 3টা পয়েন্ট থাকবে, যে প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাডমিশন, মানে সে কিভাবে ভর্তি হবে, কতদিন থাকতে হবে, এটা নিয়ে তাকে আমি উপদেশ দিলাম। ফাস্টিং গাইডলাইন দিলাম। তাকে আমি প্রি মেডিকেশনের যে মেডিকেশন, সেক্ষেত্রে তাকে আমি মেডিকেশন দিলাম, বা মেডিকেশন গুলো কিছু অ্যাডজাস্ট করলাম, গেল। এরপর হচ্ছে স্পেসিফিক প্রিপারেশন। স্পেসিফিক প্রিপারেশনের মধ্যে কি থাকবে? স্পেসিফিক প্রিপারেশনের মধ্যে মূলত হচ্ছে, আমরা যদি এখনই স্মিথটা খুলবি, আজকেই খুলবি, বা কালকে সকালবেলা অবশ্যই খুলে এই প্রিপারেশনের 4টা পয়েন্টের হেডিং এ কি কি পড়তেছে ওগুলো ওখান থেকে পড়ে নিবি। তার মধ্যে দেখ, স্পেসিফিক প্রিপারেশনে সবসময় হচ্ছে যে ওটিটা হচ্ছে, যা বা যে পেশেন্টের যে কন্ডিশন তার সাথে মিলায় তুমি বাড়াবা বা কমাবা। যেমন এখানে হচ্ছে কি কি বললাম, যে যদি যেহেতু বাচ্চা, তাহলে তার কোনো ডিহাইড্রেশন আছে কিনা, তার ব্লাড সুগার ম্যানেজ করতেছো কিনা, যদি এনজি থাকে তাহলে এনজিটাকে আমরা হচ্ছে এমটি করছি কিনা, অ্যাসপিরেট করছি কিনা, পেশেন্টের ও, পেশেন্টের হচ্ছে আরএসআই লাগতে পারে, পেশেন্টের প্রি অক্সিজেনেশন করা হচ্ছে কিনা। আর প্রি মেডিকেশনের মধ্যে কি দিচ্ছি, কি দিয়ে প্রি মেডিকেট করতেছি, সেক্ষেত্রে ওরাল মিডাজোলাম, এটা হচ্ছে 0.5 মিলিগ্রাম পার কেজি। আর হচ্ছে বা ওরাল কেটামিন, ওরাল কেটামিনের ক্ষেত্রে ডোজ বলে দিতে হবে, 6 থেকে 10 মিলিগ্রাম পার কেজি। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন অফ অ্যান্টিসিপেটেড পেরিঅপারেটিভ কেয়ার নিড। মূল জিনিস হচ্ছে, মজার কথা হচ্ছে, স্পেসিফিক প্রিপারেশন আমি আমার কেস অনুসারে, পেশেন্ট অনুসারে, সার্জারি অনুসারে বাড়াতে কমাতে পারি, অ্যাড করতে পারি, লেস করতে পারি। কিন্তু জেনেরিক প্রিপারেশন, প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য পেশেন্ট, এবং লাস্টের যেটা, যে কমিউনিকেশন অফ অ্যান্টিসিপেটেড পোস্ট পেরিঅপারেটিভ কেয়ার নিডস। এই 3টা পয়েন্ট সবার জন্য একই থাকবে। বোঝা গেছে? ওকে। প্রথম তিনটা একই থাকবে? হ্যাঁ। এটা অবশ্যই আগামীকাল বা আজকে যদি সময় পাস, আজকে একটু স্মিথটা খুলে ওখান থেকে একটু পড়ে নিস। এটা হচ্ছে আচ্ছা, স্মিথের 18 না 19 নম্বর চ্যাপ্টার, প্রিপারেশন যে চ্যাপ্টারটাতে আছে। ওকে ওকে, দেখে নিব। ওকে। আপু, আচ্ছা, আমি আপনি যে মেইন এগুলো পড়াচ্ছেন না কোশ্চেন বেস, পাশাপাশি মেইন বইয়ের কোন চ্যাপ্টার গুলো আমাদের একটু পড়া লাগবে এটা একটু বলে দিয়েন, বুঝছেন, না ঠেললে হচ্ছে না আচ্ছা, পড়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, সেটা হচ্ছে অ্যানেস্থেটিক টেকনিক ফর ইনগুইনাল হার্নিয়া। যদিও বা আমি কালি দিয়ে দাগাইছি, তোমাদের কাছে আসে নাই। এখানে অ্যানেস্থেটিক হুম। টেকনিকের ক্ষেত্রে আহ, আমি দেখো, চয়েস অফ অ্যানেস্থেটিক টেকনিক, ওখানে পাশে কিছু দাগাইছি, লিখছি। এই লেখাগুলো তো আসছে, যেমন প্রথম হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া, 2 নম্বর হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন উইথ করাল ব্লক। পাইছিস? পাইছি আপু। হুম। পাইছি পাইছি। তারপর ইলিঙ্গুইনাল নার্ভ ব্লক, এ লোকাল অ্যানেস্থেটিক ইনফিলট্রেশন, স্পাইনাল কর্ডাল, কম্বাইন্ড স্পাইনাল এন্ড কর্ডাল ব্লক। মানে এগুলো হচ্ছে এইভাবে চয়েস অফ অ্যানেস্থেটিক টেকনিক। যখন আমাকে বলছে হোয়াট আর দ্য অ্যানেস্থেটিক টেকনিক, তোমার টেকনিক কি কি হবে, তখন তুমি সবই লিখবা, যে তুমি সবই করতে পারো। তুমি সবগুলোর মধ্যে কোনটা কি দিয়ে করতেছো সেটা একটু ইন ডিটেলে লিখলাম। এই এখান থেকে আর বেশি কিছু নাই। তারপরে এরপরে দেখো, যে 22 23 নম্বর চ্যাপ্টারে ওমফ্যালোসিল এবং গ্যাস্ট্রোস্কাইসিস, এই দুটার মধ্যে পার্থক্য কি, আর এটার ম্যানেজমেন্টটা কি।